চালিয়ে যাচ্ছিলেন সঞ্জয়ের যারা আইনজীবীরা ছিলেন আজকে। কারণ তুমি নিজেও জানো শুভজিৎ, আজকে যখন সঞ্জয় রায়কে আদালতে নিয়ে আসা হয় তারপরেই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে বারবার যে জোরালো সওয়াল করা হয় যে এই ঘটনাটি একটি বিরলতম ঘটনা, কর্তব্যরত একজন মহিলা চিকিৎসক, তাকে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ করা হয়েছে হাসপাতালে এবং তার ফলে তার মৃত্যু হয়েছে। এবং সেই কথা মাথায় রেখে যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে তার উপরে ভিত্তি করে বিচারক যেন তার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন। পাল্টা সঞ্জয়ের তরফের যারা আইনজীবীরা ছিলেন, মূলত লিগাল এডের যারা অ্যাডভোকেটরা ছিলেন, তারা কিন্তু মরিয়া চেষ্টা করেন সঞ্জয়ের সেই ক্যাপিটাল পানিশমেন্টের জায়গা থেকে যদি তার কোনো রকমভাবে সাজার মেয়াদ কমানো যায় বা মৃত্যুদণ্ডের জায়গা থেকে যদি তার যাবজ্জীবন কারাদণ্ড বা সাজার মেয়াদ কমানো যায়, তার জন্য কিন্তু তারা মরিয়া সওয়াল করেছিলেন। এবং সেক্ষেত্রে তারা কিন্তু যে বিষয়টা উল্লেখ করেন যে ইতিপূর্বে অনেক ক্ষেত্রেই অনেক মামলার ক্ষেত্রেই দেখা গেছে যে দোষী সাব্যস্ত হওয়ার পর সেই অভিযুক্তকে বা যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তার মৃত্যুদণ্ড হলেও সেই মৃত্যুদণ্ডের সাজা সমালোচিত হয়েছে বিভিন্ন সময়। এবং সেই জায়গা থেকেই তারা আরও বেশ কিছু উদাহরণ তুলে ধরে এই বিষয়টাকে যে বিরলতম নয় তা তুলে ধরার চেষ্টা করেন বিচারকের সামনে। এবং দুপক্ষের সওয়াল জবাব শোনার পর কিন্তু 1:14 নাগাদ বিচারক অমিনির্বাণ দাস তিনি কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন 2:45 তিনি আবার কোর্টরুমে ফিরে আসবেন এবং তিনি রায়দান করবেন। এবং 2:45 আগেই তিনি কোর্টরুমে ফিরে এলেন। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ খবর যে সঞ্জয় রায়কে তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলাতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে এই মুহূর্তের বড় খবর, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো সঞ্জয় রায়কে। 64, 66, 103 নম্বর ধারা মেনে। রেয়ার নয় মনে হচ্ছে, এর আগে বারবার দেখেছিলাম আমরা সিবিআই আইনজীবীরা তারা সুপ্রিম কোর্ট হতে পারে কিংবা লোয়ার কোর্ট হতে পারে, তারা বারবার দাবি করেছিলেন এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম, কিন্তু রেয়ার নয় এমনটাই মনে হচ্ছে অবজারভেশনে জানিয়েছেন বিচারক। এই মুহূর্তের বড় খবর, সিজারের কাছে যাবো। সিজার দেখো, অবশ্যই কারণ আমরা এর আগে দেখলাম এই ধরনের বেশ গত 1.5 মাসে এই রাজ্যে অন্তত 4টে ফাঁসির সাজা শোনানো হয়েছে। মাটিগাড়া থেকে শুরু করে কলকাতা তপসিয়ায় এই ধরনের অপরাধের ক্ষেত্রে সেখানে ফাঁসির সাজা শোনানো হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে এই গোটা মামলা নিয়ে, আরজিকর মামলা নিয়ে মানুষের আগ্রহ ছিল, মারাত্মক আগ্রহ ছিল। সেখানে বিচারক কি সাজা শোনাবেন সেটা নিয়ে তাদের জানার যথেষ্ট আগ্রহ ছিল। এবং সেখানে দাঁড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক এবং তার বক্তব্য এটা বিরলতম অপরাধের মধ্যে পড়ে না। অর্থাৎ কোথাও সঞ্জয়ের আইনজীবীরা যে জায়গায় সওয়াল করছিলেন যে এটা বিরল অপরাধের মধ্যে আদৌ পড়ে কিনা, সেই জায়গাটাকেই মান্যতা দেওয়া হয়েছে। এবং সেখানে নিশ্চয়ই গোটা রায়ের কপি পেলে আমরা বুঝতে পারবো কোন জায়গা থেকে এটা বিরলতম মনে করছেন না বিচারক। কারণ যখন বাইরে জনমতের একটা বড় অংশ, সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে চিকিৎসক মহলের একটা বড় অংশ, তারা মনে করছেন সঞ্জয় একাদোষী হতে পারে না, সঞ্জয়ের সাথে একটা বৃহত্তর একটা ষড়যন্ত্র রয়েছে, যে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তারা এখনো আইনের আওতায় আসেনি। এবং সেখানে সঞ্জয়ের ভূমিকা ঠিক কি ছিল সেটা নিয়ে বারবার সংশয় তৈরি হয়েছিল। কিন্তু বিচারক এখন পর্যন্ত সিবিআই দেওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং যাবজ্জীবনের কারাদণ্ডের যে নির্দেশ দিয়েছেন। এবং সেখান থেকে কোথাও এই সম্ভাবনার জায়গাটা তৈরি হয়ে রইল যে সিবিআই পরবর্তী তদন্তে আর কাউকে এই গোটা ঘটনায় খুঁজে পায় কিনা। কারণ তারা ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছিল, কিন্তু চার্জশিট সময় মতো না দেওয়ার কারণে তারা ইতিমধ্যে। তোমাকে থামাচ্ছে, এই মুহূর্তে 2:55 বিচারক বেরিয়ে গেলেন আদালত কক্ষ থেকে, নিজের ঘরের দিকে বিচারক বেরিয়ে গেলেন। 2:55 এই মুহূর্তে ঘড়ির কাঁটা বিচারক বেরিয়ে গেলেন। অর্থাৎ তিনি একেবারেই কম সময়ের মধ্যে তার সাজা শোনালেন এবং বেরিয়ে গেলেন তিনি। 2:55, 2:44 বিচারক আসেন আদালত কক্ষে 210 নম্বর রুমে। 2:55 বিচারক বেরিয়ে যান। মাঝের সময় তিনি দিয়ে যান একটা ঐতিহাসিক রায়, তিনি দিয়ে যান যাবজ্জীবন কারাদণ্ডের সাজা। এই মুহূর্তে যে বড় খবর, গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ, এমনকি প্রবাসী বাঙালিরা যে ইস্যুতে সরব হয়েছিলেন, আজকে তারা তাকিয়েছিলেন শিয়ালদা কোর্টের দিকে। শিয়ালদা কোর্টের যে জাজমেন্ট, তাতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো সঞ্জয় রায়কে। অর্থাৎ সঞ্জয় রায়ের আইনজীবীরা যে সওয়াল করেছিলেন, যে কৌশলগুলো সাজিয়েছিলেন, তাতেই সম্ভবত সহমত দেওয়া হলো। এই মুহূর্তের বড় খবরের দিকে আমরা নজর রাখছি। এই মুহূর্তের বড় খবর, সিবিআইয়ের তরফ থেকে আদালতে অ্যাপিল করা হয়েছিল যেন ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়, অর্থাৎ সর্বোচ্চ সাজা যেন দেওয়া হয়। একই দাবি করা হয়েছিল তিলোত্তমার আইনজীবীর তরফ থেকেও। অন্যদিকে আমরা দেখেছিলাম আজকে 1 ঘন্টা পর থেকেই হঠাৎ করেই যারা সঞ্জয়ের আইনজীবী আছেন তারা কৌশলটা বদল করে দেন। তারা আর একবারের জন্য নির্দোষ দাবি করেন না, বরং তারা চেষ্টা করেন যাতে কোনো রকম ভাবে সাজাটা কমানো যায়। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। একদমই, দেখো আপামর সাধারণ মানুষ কিন্তু চেয়েছিল সঞ্জয়ের ফাঁসি, কিন্তু হলো যাবজ্জীবন কারাদণ্ড। আমরা রয়েছি সঞ্জয়ের বাড়ির সামনে এবং সেই মতো ডাকা হচ্ছে সঞ্জয়ের মাকে। মাসিমা,
মাসিমা, সঞ্জয়ের ফাঁসি হয়নি, যাবজ্জীবন হয়েছে, কিছু বলবেন? মাসিমা, সঞ্জয়ের ফাঁসি হয়নি, আপনার ছেলে জেলেই থাকবে। মাসিমা, সঞ্জয়ের ফাঁসি হয়নি, ফাঁসির অর্ডার হয়নি, যাবজ্জীবন কারাদণ্ড, কিছু বলবেন? মাসিমা আসুন, একটু বাইরে আসুন। মাসিমা একবার বাইরে আসুন। মাসিমা একটু বাইরে আসুন। দেখো দেখো, বাইরে যতবারই ওর মাকে ডাকা হচ্ছে ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না। প্রত্যেকে কিন্তু এখানে যারা সংবাদ মাধ্যমের যারা জনপ্রতিনিধিরা আছে তারা কিন্তু প্রত্যেকেই তার মাকে ডাকছেন, কিন্তু কেউ ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। মূলত যেটা রাজ্য শুধু নয়, গোটা বিশ্বের মানুষ চেয়েছিল কিন্তু সঞ্জয়ের ফাঁসি হোক, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ফাঁসি না হয় যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। কিন্তু মূলত যেটা বারবার করে একটা বিষয় পরিষ্কার হয়ে উঠছে যে এখানে যারা আজকে যারা বিক্ষোভ দেখিয়েছেন, যারা আজকে আদালতের সামনে ছিলেন, তারা কিন্তু একটা কথা বলেছেন, শুধুমাত্র সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সিজারের কাছে যাব। সিজার, আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হচ্ছে, এই রায়ের দিকে তাকিয়েছিল, এই আদেশের দিকে তাকিয়েছিল গোটা দেশ, এমনকি প্রবাসী বাঙালি যারা আছেন তারাও তাকিয়েছিলেন আজকে শিয়ালদা আদালত কি রায় দেয়। আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। সিজার, আজকে দেখেছিলাম 1 ঘন্টা পর থেকেই সঞ্জয়ের আইনজীবী যারা আছেন তারা কৌশল বদল করে নিয়েছিলেন। সিজার, একদমই দেখো, এই আমৃত্যু কারাদণ্ডের যে নির্দেশ বিচারক দিলেন এবং বিচারক শেষে এটাও বললেন যে তার যা মনে হয়েছে তার ওপর ভিত্তি করেই তিনি এই বিচার করেছেন। একটা বিষয় স্পষ্ট, এই ধর্ষণ এবং খুনের ঘটনায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন বিচারক তথ্য প্রমাণ এবং সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে, এবং সেটা তিনি আজও আরেকবার সেটা রিইটারেট করেছেন। তিনি বলেছেন যে তার যেটা মনে হয়েছে সঞ্জয় দোষী, কিন্তু তারপরও সর্বোচ্চ শাস্তির সওয়াল অগ্রাহ্য করে সিবিআই এবং তিলোত্তমার পরিবার সর্বোচ্চ শাস্তির সওয়াল করেছিলেন, কিন্তু তারপরও সেটা অগ্রাহ্য করে যাবজ্জীবন কারাদণ্ডের সব নির্দেশ দিলেন বিচারক। এবং সেখানে দাঁড়িয়ে কয়েকটা বিষয় উঠে আসে, তাহলে কোথাও কেন রেয়ার বলে মনে করছেন না বিচারক, এই জায়গাটা যেমন উঠে আসে, সেই সঙ্গে সঙ্গে এই বিষয়টাও, এই প্রশ্নটাও কিন্তু খুব জোরালোভাবে উঠে আসছে বারবার চিকিৎসক মহল থেকে শুরু করে তিলোত্তমা। তোমাকে একটুখানি সঙ্গে রাখছি, বিকাশ ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, তার প্রতিক্রিয়া জানবো। এই রায়কে আপনি কিভাবে দেখছেন বিকাশ বাবু? স্বাভাবিক রায়, বিচারপতি এটাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, এতো যথেষ্ট কঠিন সাজা, মৃত্যুদণ্ড না দিয়ে ঠিকই করেছেন বলে আমার মনে হয়। প্রথমত মৃত্যুদণ্ড থাকাই উচিত না। এখন বিচারপতি সমস্ত তথ্য প্রমাণ ঘেঁটে এই রায় দিয়েছেন। এখন এই রায়ের বিরুদ্ধে যিনি সাজাপ্রাপ্ত তিনি আদালতে, উচ্চ আদালতে যেতে পারেন, এটাতে অসুবিধা কিছু নেই। ধন্যবাদ বিকাশ বাবু। কথা বলছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এবং তিনি তার প্রতিক্রিয়া জানালেন। আপনারা জানেন যে ইতিমধ্যেই সাজা ঘোষণা হয়ে গেছে, আমৃত্যু যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং পাশাপাশি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে। 50,000 টাকা দিতে হবে, না হলে আরো 5 বছরের সাজা বাড়বে। অন ডিউটি যেহেতু তার মৃত্যু হয়েছে তিলোত্তমার, তাই 10 লক্ষ টাকা এবং 7 লক্ষ টাকা দিতে হবে রাষ্ট্রকে। এদিকে আমৃত্যু যাবজ্জীবন, এই মুহূর্তে সব থেকে বড় খবর, আমৃত্যু যাবজ্জীবনের সাজা শুনিয়েছেন বিচারক, শিয়ালদা কোর্টের বিচারক আমৃত্যু যাবজ্জীবনের সাজা শুনিয়েছেন। আপনারা জানেন যে এর আগে সিবিআই এর পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল, সিবিআই এর আইনজীবীর পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল যে যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়। উল্টো দিকে সঞ্জয় রায়, তার আইনজীবীরা চেয়েছিলেন যে যাতে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড না দেওয়া হয়, কিন্তু মৃত্যুদণ্ড তাকে দেওয়া হলো না, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আমরা চলে যাব কোর্ট চত্বরে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, এই মুহূর্তে কোর্ট চত্বরে যারা উপস্থিত ছিলেন তাদের কোনো প্রতিক্রিয়া পেতে পারি, তারা কি বলছেন? দেখো, এই মুহূর্তে আমরা ঠিক যে জায়গাতে রয়েছি এখান থেকে প্রতিক্রিয়া নেওয়ার জন্য সামনের দিকে এগোনো সম্ভব নয়, কারণ আর কিছু সময়ের মধ্যেই ইতিমধ্যেই যে প্রস্তুতি শুরু হয়েছে দেখতেই পাচ্ছ। ডিসি ইএসডি গৌরব লাল থেকে শুরু করে একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, তাদের যে তৎপরতা সেই তৎপরতা শুরু হয়েছে। অর্থাৎ সাজা ঘোষণার পর এবার সঞ্জয় রায়কে আবারও
নিয়ে যাওয়া হবে প্রেসিডেন্সি জেলে, সেই তৎপরতাই কিন্তু শুরু হচ্ছে এবং তার জন্য পুলিশের যে অ্যারেঞ্জমেন্ট সেটাকে কিন্তু আবার নতুন করে সাজানো হচ্ছে। সেই জায়গা থেকে আমরা যে ব্যারিকেডের মধ্যে রয়েছি এখান থেকে সামনের দিকে এগিয়ে গিয়ে সাধারণ মানুষ যারা দীর্ঘ অপেক্ষায় সকাল থেকেই রয়েছেন তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তবে শিয়ালদা কোর্ট চত্বরের বাইরের যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, পুলিশি তৎপরতার যে ছবি, সেই ছবিটা কিন্তু আমি আবারও একবার দেখানোর চেষ্টা করব। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে, ত্রিস্তরীয় গার্ডরেল রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু তাকে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ সঞ্জয়কে যে কনভয় নিয়ে আসা হয়েছিল প্রেসিডেন্সি জেল থেকে, সেই জেলে আবার তাকে নিয়ে যাওয়ার জন্য যে কনভয়, সেই কনভয় প্রস্তুত করা হচ্ছে। র্যাফেন জওয়ানদের আবার ডেকে পাঠানো হয়েছে এবং করিডোর করে, অর্থাৎ গোটা রাস্তাতে কিন্তু একাধিক জায়গায় পুলিশ পিকেট রয়েছে, অর্থাৎ পুলিশ কর্ডন করেই কিন্তু সঞ্জয় রায়কে আবারও প্রেসিডেন্সি জেল পর্যন্ত নিয়ে যাবে। এবং তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলাতে আজকে সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতের ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তাকে আজকে দোষী সাব্যস্ত করার পর তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন এবং সেই সাজা ঘোষণা হওয়ার পর তাকে এখন আবারও প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হবে। এবং বাইরে যারা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন, সাধারণ মানুষ যারা সকাল থেকেই অপেক্ষায় ছিলেন এই সাজা কি সাজা হয়, কি সাজা ঘোষণা করেন বিচারক, সেদিকে তারা তাকিয়েছিলেন। তারাও কিন্তু কোথাও গিয়ে সম্পূর্ণরূপে যে সন্তুষ্ট হতে পেরেছেন তা বলা যায় না। তার কারণ কোথাও গিয়ে তারা সকলেই চাইছিলেন যে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ সঞ্জয় রায়ের ফাঁসির সাজা হোক, এই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। ৬৬ নম্বর তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে এবং ১০৩-এর এই খুন অর্থাৎ মার্ডারের জন্য তাকে যাবজ্জীবন এবং ৩টে সেকশনেই ফাইন, আরো জেলের জেলের প্রভিশন রেখেছেন এবং আদালতেও জানিয়েছে যে সিবিআই এর পক্ষ থেকে এবং ভিকটিমের পরিবারের পক্ষ থেকে তাকে ফাঁসির সাজা বা ফাঁসির দাবি জানানো হয়েছিল। কিন্তু আদালত বলেছেন এই বিষয়টা আমি মনে করছি রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ম্যাটার নয় বা বিষয় নয়, সেই কারণে আমি এখানে ফাঁসি অর্থাৎ ডেথ সেন্টেন্স বা ক্যাপিটাল সেন্টেন্স আমি দিচ্ছি না। আমি 66 বিএনএসের এবং 64 এবং 103-এর একের ধারায় সেখানে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন এবং স্টেটকে নির্দেশ দিয়েছে ভিকটিমের পরিবারকে 10 লক্ষ এবং 7 লক্ষ মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনার নামটা? অ্যাডভোকেট আনিসুর রহমান। আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, নিঃসন্দেহে বড় খবর, যে খবরের দিকে তাকিয়েছিল কোচবিহার থেকে কাকদ্বীপ, এমনকি প্রবাসী বাঙালিরাও যারা রাস্তায় নেমেছিলেন, যারা বলেছিলেন উই ওয়ান্ট জাস্টিস, আজকে 2:40 কক্ষে আসেন বিচারক এবং 2:55 মধ্যে চলে যান, তার মধ্যেই রায় দিয়ে যান। অনিকেত মাহাতো আমাদের সঙ্গে রয়েছেন। অনিকেত, আপনারা রাস্তায় নেমেছিলেন দিনের পর দিন, আপনারা বৃষ্টি ভিজেছেন, রোদে পুড়েছেন, আজকের এই রায় দেখার পর আপনার প্রতিক্রিয়া? বলার এটাই, সেটা হচ্ছে মাননীয় বিচারক প্রাইমারি চার্জশিট এবং হচ্ছে বায়োলজিক্যাল এভিডেন্স এবং পুরো ভার্ডিক্টটা এলে আরো কম্প্রিহেন্সিভ প্রতিক্রিয়া জানানো সম্ভব। কিন্তু যেটুকু সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারছি তাতে যে জায়গাটা সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, এটা একটা এই বিচারের পথে ন্যূনতম পদক্ষেপ বলে আমি মনে করি। কিন্তু এই ছাড়া বাকি কারা অভিযুক্ত, কেন সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো দেওয়া হচ্ছে না, কেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল এখনো জামিনে মুক্ত, এই কেসের বাইরে তারা কেন, এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন হাসাব করলো কার জন্য, এই যাবতীয় যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ অবধি আমরা মনে করি না রায় বিচার করবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, তুমি সকাল থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলে, বিভিন্ন মঞ্চ যারা আছেন তাদের সঙ্গে কথা বলছিলে, আমজনতার সঙ্গে কথা বলছিলে। ঘড়ির কাঁটা 3:05, ঠিক একটু আগেই 10 মিনিট আগেই বিচারক তার কক্ষ ছেড়ে বেরিয়ে গেছেন। প্রাথমিক রিয়াকশন আমজনতা কি বলছে? রাস্তায় নামবেন তারা? ক্রিমিনালরা তো ধরা পড়েনি, তারা যতদিন না সামনে আসছে ততদিন তো প্রথম ধাপও কমপ্লিট নয়। একজন ক্রিমিনালের ট্রায়াল শেষ হয়েছে। কোয়ান্টাম পানিশমেন্ট এটা কি হলো? দেখুন, এইটা তো বিচারকের উপরে, আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে মানবো, তিনি কনস্টিটিউশনের উপরে বেস করে যেটা মনে করেছেন সেটাই দিয়েছেন, তার সেটাকে ক্রিটিসাইজ করতে পারি না। আমাদের যেগুলো অ্যাপিল করার জায়গা আছে সেটা উচ্চতর আদালতে, তখন দেখা যাবে যে আদালতে অ্যাপিল করে কি পাওয়া যায়। তাপস প্রামাণিক, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তে
আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে। বারংবার সিবিআই তরফ থেকে দাবি করা হয়েছিল এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম, কিন্তু আজকে আদালত যেটা মনে করেছে যে এই ঘটনা রেয়ার নয়। সব দিক ভাবনা চিন্তা করে একটু আগে আমরা দেখছিলাম বামপন্থী আইনজীবী যারা আছেন তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তারা বললেন রাজ্য পুলিশ এবং পরবর্তী সময় সিবিআই তরফ থেকে যে তথ্য প্রমাণ আদালতে জমা দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করেই বিচারক এই রায় দিয়েছেন। নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবরের দিকে আমরা নজর রাখছি। আজকে দেখেছিলাম কিছু সময় পর থেকেই সঞ্জয়ের আইনজীবী যারা আছেন তারা কৌশল বদলাতে শুরু করে দিয়েছিলেন, বোধহয় সেটাই খেটে গেল। শুভদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন। রাজা, তুমি ইতিমধ্যেই জেনে গেছো যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে, পাশাপাশি তিনি বলেছেন, বিচারক বলেছেন এটা বিরলতম ঘটনা নয়। তোমার ব্যাখ্যা জানতে চাইব। দেখো, বিচারকের যে মনস্তত্ত্ব, বিচারক কি ভেবে এটা বলেছেন, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিমত এবং তার নির্দেশ, তার রায়। এটা নিয়ে আমরা কোনো আলোচনা করতে পারি না, সেই ধৃষ্টতা আমাদের থাকা উচিত নয়, নেইও। কিন্তু এই রায় নিয়ে কিন্তু নানা রকমের সমালোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আটে বাজারে, যেটা প্রত্যাশিত, এবং রায় নিয়ে সমালোচনা করতে কোথাও কোনো বিধিনিষেধ নেই। আপাতত যেটা বলার সেটা হচ্ছে আজকে আমাদের কি জানার ছিল, সঞ্জয় দোষী কি দোষী নয় এটা তো জানার ছিল না। সঞ্জয়ই দোষী, আপাতত আর কেউ দোষী নয়, এইটা আগেই বিচারক বলে দিয়েছিলেন। জানার ছিল হচ্ছে তার কি সাজা হয়। এমনকি আজকে যখন সঞ্জয় আত্মপক্ষ সমর্থনে যখন বলে যাচ্ছিল নানা কথা, তখনও বিচারক তাকে বলেন যে বিচার নিয়ে আপনাকে বলতে বলা হয়নি দোষী কি দোষী নন, আপনাকে বলতে বলা হয়েছে সাজা, যে সাজা হতে পারে সেটা নিয়ে আপনি কি মনে করছেন। ফলে আজকে 1 পয়েন্ট এজেন্ডা দেশবাসীর ছিল জানার ক্ষেত্রে যে কি সাজা হয়। যদি এক কথায় বলতে বলো, বৃহত্তর জনসমাজ ধরে নিয়েছিল এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার একটা কেস এবং মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই, কিন্তু তা হয়নি। বিচারক তার বুদ্ধি বিবেচনা যুক্তি দিয়ে মনে করেছেন এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ঘটনা নয়। এটা কেন, এটা সবথেকে ভালো বিশেষজ্ঞ যারা তারাই বলতে পারবেন, তাদের উপরেই ছেড়ে দেওয়া ভালো। তবে এই রায়ের ফলে দু রকমের প্রতিক্রিয়া তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। একটা অংশ মনে করছে যেহেতু এই মামলার কো-কানেক্টেড মামলার আর একটা মামলা রয়েছে, সেই মামলাটাও পাশাপাশি সেই তদন্ত এখনও চলছে, ফলে মৃত্যুদণ্ড হয়ে গেলে পরে, যদিও মৃত্যুদণ্ড যদি হতো তাহলে যে সঙ্গে সঙ্গেই কাল পরশু বা 1 বছরের মধ্যে এক্সিকিউশন হতে এমন নয়, মৃত্যুদণ্ড কার্যকর হতে যথেষ্ট সময় লাগে, অনেকগুলো ধাপ আছে, সেটা একটা দিক। আর যারা মনে করেছিলেন আউটরাইটলি একে আর কোনোভাবেই বাঁচিয়ে রাখা উচিত নয়, তারা আজকে ভগ্ন হৃদয় হবেন। দ্যাট সিম্পল, মানে এটা ইটস ভেরি সিম্পল যে আজকে জনসমাজে দু রকমের প্রতিক্রিয়া হবে এবং আমরা তাই শোনাচ্ছি মানুষজনকে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই রায় জানার পর দিলীপ ঘোষ তার প্রতিক্রিয়া জানিয়েছেন, আপনাদের শোনাই তিনি কি বলছেন। আসল দোষী ধরা পড়লো কেন জানলাম না, যাকে ধরা হলো তাকেও আজীবন কারাবাস দেওয়া হচ্ছে, তারপর 10, 12 বছর 15 বছর পরে সে ছাড়া পেয়ে যাবে। তাহলে এই ধরনের জঘন্য অপরাধ করলে এই যদি সাজা হয়, কে দায়ী কে দোষী আমরা যাচ্ছি না, কারণ সুপ্রিম কোর্ট নিজের থেকে হাত লাগিয়েছে, কেউ চায়নি। এই সরকার বলেছে আমরা অনেকটা করে দিয়েছি, তো সুপ্রিম কোর্ট আসার পরে কি হলো? আর পশ্চিমবাংলায় একটা মানুষও বিশ্বাস করে না যে সত্যিকারের সমাধান হয়েছে বা সব প্রশ্নের উত্তর এসেছে। ট্রায়াল হয়েছে, সাক্ষ্য হয়েছে এবং দোষী প্রমাণিত হয়েছে সঞ্জয় রায়। এবার এই দোষী প্রমাণিত হওয়ার পর কোন সাজা দেয়া হবে, অর্থাৎ এই ধর্ষণ এবং খুনের ধারাগুলিতে দোষী প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড না সর্বোচ্চ মৃত্যুদণ্ড, এটা সম্পূর্ণভাবে মাননীয় বিচারকের সিদ্ধান্ত। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এই পৈশাচিক ঘটনায় ফাঁসি চাই। তিনি প্রথম রাস্তায় নেমেছিলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছিল, কলকাতা পুলিশ তাদেরও সিদ্ধান্ত ছিল যে যাকে ধরা হয়েছে তার ফাঁসি চাইবে। পরবর্তীকালে সেটা সিবিআই এর হাতে গেছে তদন্তটা। তো এখন এই যে শাস্তিটা কোনটা দেয়া হবে, ফাঁসি দেয়া হবে না যাবজ্জীবন দেওয়া হবে, এটা কিন্তু একেবারেই বিচারকের সিদ্ধান্ত। দোষী প্রমাণের পর, দোষী প্রমাণিত হয়ে যাওয়ার পর কোন শাস্তি দেওয়া হবে, যেটা নিয়মাবলীতে লেখা আছে
যে এই যাবজ্জীবন নাকি ফাঁসি বা মৃত্যুদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্ট, এই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবে বিচারকের। এক্ষেত্রে বিচারক সঞ্জয় রায়কে আমৃত্যু যাবজ্জীবনের রায় দিয়েছেন, ফাঁসির রায় দেননি। আমরা শুধু মনে করিয়ে দেব যে গত কয়েকদিন আগে পরপর কয়েকটা এই ধরনের কপিটা পেতে চলেছে, ওখানে উনি ইলাবোরেট করবেন কি উনি লিখেছেন সেইটা হওয়ার পর লাস্ট দিনকে তো জজ সাহেব বলেছে there has been some confusion. He has criticized the মৃত্যুদণ্ড নয়, তিলোত্তমা ধর্ষণ খুনে সঞ্জয় রায়ের যাবজ্জীবনের সাজা শোনালেন শিয়ালদা কোর্টের বিচারক। অন ডিউটি মৃত্যু বিরলতম ঘটনা নয়, এই ফাঁসি নয়, তাই ফাঁসি কোনোভাবেই নয়। পর্যবেক্ষণ বিচারকের সঞ্জয়ের 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 5 বছরের জেল। আমরা চলে যাবো নিউজরুম থেকে, রয়েছেন আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়ের কাছে। রাজা, আজকের বিষয় তো মিটলো যে সাজা শুনিয়ে দিল কোর্ট, সাজা শুনিয়ে দিলেন বিচারক, কিন্তু এখনো পর্যন্ত সিবিআই এর হাতে 900 ঘন্টার ফুটেজ আছে। এরপর কি হতে চলেছে তাহলে? দেখো চয়নিকা, এই মুহূর্তে খুব বস্তুনিষ্ঠভাবে যদি বলতে হয়, সিবিআই এর ওপর কিন্তু চাপ আরো বাড়লো, জনসমাজে সিবিআই এর ওপর চাপ বাড়লো। আমরা কাদের নিয়ে ডিল করি? সাধারণ মানুষ। সাধারণ মানুষের ভাবনা আমাদের কাছে সব থেকে বেশি দামি। সাধারণ মানুষ কিন্তু এই প্রশ্ন ইতিমধ্যেই করতে শুরু করে দিয়েছিল যে সিবিআই যখন বৃহত্তর ষড়যন্ত্রের কথা মুখে আদালতে জানিয়েছিল, চার্জশিটে সেটা বলল না কেন? তার মানে তথ্য প্রমাণ দিতে পারেনি, সেটা এখনো ঝুলে রয়েছে। আজকে যখন সিবিআই তার বারবার সওয়াল করলেন, সিবিআই এর আইনজীবী যখন বললেন এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, বাংলা কথা তাকে বাঁচিয়ে রাখা উচিত নয়, এই তো মৃত্যুদণ্ড, সেটা যখন হলো না, বিচারক তাহলে কনভিন্সড হলেন না? এটা সহজ, বিচারককে তার মানে সিবিআই কনভিন্স করতে পারলো না তথ্য প্রমাণাদি দিয়ে। এই সমালোচনা কিন্তু আজকে জনসমাজে আরো বাড়বে, এবং পুলিশ এবং সিবিআই দুটো ফোর্সকেই কিন্তু, দুটো বাহিনীকেই এতদিন ধরে মানুষ সমালোচনা করছেন। আমি বলছি যারা আনবায়াসড মানুষ, যাদের কোনো রাজনীতির কালার নেই, এমন মানুষের সংখ্যাই বেশি। এখন সিবিআই এর ওপর কিন্তু চাপ আরো বাড়লো যে আপনারা এমন একটা তদন্ত করলেন যে প্রথমত একজন, দ্বিতীয় জনের নাম বের করতে পারলেন না, অথচ তার ওপর আবার এমন তদন্ত করলেন এবং এমন জিনিসপত্র আদালতে পেশ করলেন, এমন তথ্য প্রমাণাদি দিলেন যে বিচারককে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এটা কনভিন্সই করাতে পারলেন। সুতরাং সিবিআই কিন্তু এখন চাপে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। আপনাকে স্বাগত জানাই। আপনার সঙ্গে আমি চয়নিকা রয়েছি। আপনি জানেন রায় ঘোষণা হয়ে গেছে, যাবজ্জীবন কারাদণ্ড। আপনার প্রথমে প্রতিক্রিয়া জানতে চাইবো। দেখুন, এখানে বিজেপি নেতা বা অভিনেতার বাইরে গিয়ে পশ্চিমবঙ্গের একজন মানুষ হিসেবে বলি, যারা এই আন্দোলনের মধ্যে ছিলেন, যারা প্রত্যেকটা ঘটনা প্রত্যক্ষ করেছেন, তারা কেউই এই রায়তে খুশি তো নয় এবং অসন্তুষ্ট। মানে প্রথম কথা হচ্ছে যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে সিবিআইকে বোঝাতে হবে কেন, আর প্রমাণ দিয়ে বা কাউকে প্রমাণ দিয়ে বোঝাবার কি আছে? সম্মানীয় বিচারক যিনি রয়েছেন, যিনি রায়দান করেছেন, তার রায় শিরোধার্য, কিন্তু তিনি কি এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস নিজে কি বিভিন্ন তথ্য প্রমাণ থেকে তিনি জানেন না বা জানতেন না? জানি না তাকে যাবজ্জীবনে দণ্ডিত করা হলো কেন। এরকম নৃশংস হত্যাকাণ্ডের তথ্য প্রমাণের ভিত্তিতে আজকে শুধু সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার যে রায়, সেই রায়টা দেওয়া হলো। কেন ফাঁসি নয় কেন? আমার বেশ কিছু বন্ধু ফোন করে বলছিলেন, আচ্ছা ফাঁসির রায় যদি হয়ে যেত তাহলে কি সঞ্জয় আমি একা মারা যাব কেন, তাহলে বাকিদের নাম বলে দিই, সেটা বলে দিত? তো এই প্রশ্নগুলো জনমানসে উঠছে। আমি জানি না, আমার বিচার ব্যবস্থার উপরে ভরসা আছে। তবে এইটা একটাই কথা বলি যে যারা যারা জড়িয়ে ছিল, তথ্য প্রমাণ যেভাবে নষ্ট হয়েছে, সিবিআই
ঠিক কতটা চুপ করে রয়েছে এবং কেন করে রয়েছে। আমার নিজের মনে হয়েছে রুদ্রনীল, আপনার কাছে আমি এই জায়গা থেকেই একটা বিষয় জানতে চাইবো। আপনি একটা জোরালো দাবি তুলছেন যে তথ্য প্রমাণ লোপাট, এবং এই দাবি আপনি নয়, বিভিন্ন মহল থেকে তোলা হয়েছে, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে তোলা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের প্রসঙ্গ। 5 মাস কেটে গিয়েছে, অলরেডি বিভিন্ন তথ্য সাবমিট করে দেওয়া হয়ে গেছে। আপনার কি মনে হয় এরপর হাতে সিবিআই এর সত্যি আর কিছু রয়েছে যেটা পরবর্তীকালে পেশ করলে এই কেসের ভবিষ্যৎ বদলে যেতে পারে? দেখুন, আমি তো মানে ভবিষ্যৎ দ্রষ্টা নই, তবে আমি এইটুকু বলতে পারবো যে সিবিআই আমার মনে হয়েছে যে কোন একটা স্ট্র্যাটেজি মেনটেন করে চলছে। কারণ তাদের স্ট্র্যাটেজি মেনটেন এই কারণে করতে হয়েছে, এই হত্যাকাণ্ড রাজ্য প্রশাসনের প্রচুর গুরুত্বপূর্ণ ব্যক্তির সহযোগিতায় যে ঘটেছে তা আবাল বৃদ্ধ বনিতা কিন্তু জানে। যেখানে ক্রাইম বা ক্রিমিনালদের পক্ষে রাজ্য প্রশাসন জড়িয়ে থাকে, সেখানে কিন্তু আর একটা তদন্তকারী সংস্থাকে খুব অত্যন্ত পদক্ষেপ নিতে হয়। তারা যদি আগে থেকে তাস খেলে ফেলে তো তাহলে সেই তাস নিয়ে কিন্তু আর বেশি দূর যাওয়া যাবে না। কারণ ক্রিমিনালদের পক্ষে রাজ্য প্রশাসনের লোক রয়েছে এবং তারাও যে আইন কানুনকে ঘোরাতে জানে, পেঁচে ফেলতে জানে, এটাও নিশ্চয়ই সিবিআই জানে। আমার মনে হয় রায় তো এখানে শেষ নয়, হাইকোর্টের দিকে আমাদের অপেক্ষা রয়েছে। আমার মনে হয় সিবিআই যে ধরনের এভিডেন্স কালেক্ট করেছে, 50 জনের যে তথ্য প্রমাণ, সেটা নিয়ে বিচারক যা রায় দিলেন মাথা পেতে নিয়েছি আমরা, এটাই নিয়ম। কিন্তু আপনি সঙ্গে থাকুন, আপনার কাছে আবার পরবর্তীতে ফিরবো। শুভজিৎ, দেখো, একটু আগে আমরা এখানে শুনছিলাম, এখানে তিলোত্তমার আইনজীবী যারা আছেন তারা বেরোতে বলছিলেন যে একটা ফল্ট ছিল সিবিআই তদন্তে, এমনটাই তারা মনে করছেন। তিলোত্তমার মা বাবা তারাও কিন্তু একই সন্দেহ প্রকাশ করে গেছেন। তারা যে সন্দেহগুলো প্রকাশ করেছিলেন, প্রথমত তিলোত্তমার মা বাবা গত শনিবার আমাদের ওখানে গেছিলেন, তারা বলছিলেন যে সিএফএসএল রিপোর্ট, সেখানে স্পষ্ট উল্লেখ আছে কোনো রকমভাবে অকুস্থলে ধস্তাধস্তি চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে সিবিআই কেন ক্লিয়ার করলো না কোনটা অকুস্থল কোনটা অকুস্থল নয়? তারা যে প্রশ্ন তুলেছেন, ডিএনএ রিপোর্ট অ্যানালিসিস করে দেখা গেছে, তারা যেটা দাবি করেছিলেন তিলোত্তমার বাবা মা, যে ডিএনএ রিপোর্ট অ্যানালিসিস করে দেখা গেছে একাধিক ব্যক্তির উপস্থিতি, এই কথা কেন জানানো হলো না? এই প্রশ্নগুলো উঠতে শুরু করে দিয়েছে। পাশাপাশি প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টে যখন আমরা দেখেছিলাম একের পর এক স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হচ্ছে সিবিআইয়ের তরফ থেকে, তখন একটি রিপোর্ট দেখে সম্ভবত শুনানির দ্বিতীয় দিন সুপ্রিম কোর্টে বিচারপতি বলেছিলেন যে তিনি তার 30 বছরের কর্মজীবনে এইরকম দেখেননি এইরকম 30 বছরের কর্মজীবনে। তাহলে এই ধরনের কি জিনিস দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে? তাহলে কি সেটা এই লোয়ার কোর্টে ট্রায়াল করে প্রডিউস করা হয়নি সেই ধরনের কিছু? এই প্রশ্ন কিন্তু এক একটা মহলের থেকে ইতিমধ্যে উত্তর শুরু করে দিয়েছে। এখানে যারা আছেন বামপন্থী আইনজীবীরা, একটু আগেই দেখছিলাম 2:30 নাগাদ তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তারা বললেন যে বিচারক কি করবেন, তাদের কাছে যে তথ্য প্রমাণ প্রডিউস করা হচ্ছে তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তো রায়টা দেওয়া হয়, বিচারক সেটাই করবেন। 2:30 নাগাদ বলছিলেন বামপন্থী আইনজীবী যারা আছেন। অর্থাৎ অনেকগুলো প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উত্তর শুরু করে দিয়েছে। এবং রাজা যে কথা বলছিল সেই প্রশ্নই কিন্তু আমজনতার মনেও, এখানে কোথাও গিয়ে সিবিআই এর ইনভেস্টিগেশন নিয়ে প্রশ্ন তুলছে আমজনতার একটা বড় অংশ। তিলোত্তমা ধর্ষণ খুনে সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা শোনালেন শিয়ালদা কোর্টের বিচারক। বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, তাই ফাঁসি নয়। পর্যবেক্ষণ বিচারকের সঞ্জয়ের 50,000 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো 5 বছরের জেলের নির্দেশ দেওয়া হয়েছে। এবং আজ গোটা দেশের নজর ছিল, গোটা দেশ কেন বলা ভালো, গোটা বিশ্বের নজর ছিল যে সঞ্জয় রায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়ে গেছে, তাকে নিয়ে কি রায় দেয় আদালত। এবং তারপর দেখা গেল যে ঠিক 2:45 210 নম্বর কোর্ট রুমে ঢুকলেন বিচারক এবং সেখানে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। দেবলীনা দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে, অভিনেত্রী দেবলীনা দত্ত রয়েছেন। দেবলীনা দেবী, আপনার থেকে জানতে চাইবো আজ যে রায় ঘোষণা করা হয়েছে তাকে আপনি কিভাবে দেখছেন? আমি কোনোভাবেই দেখছি না, মানে আজকে যে রায় ঘোষণা করা হয়েছে এরকম একটা কিছু যে হবে, মানে নয় যাবজ্জীবন নয় ফাঁসি, কিছু একটা চরম শাস্তি যে হবে সেটা তো ঘটনা 48 ঘন্টার মধ্যেই আমরা জানতাম, তখন সঞ্জয় রায়কে ধরা হয়েছিল। তো এটা এমন কি যে বড় ঘটনা আমি কিছুতেই বুঝতে পারছি না। মানে সঞ্জয় রায় তো অ্যারেস্ট হয়ে গিয়েছিল 48 ঘন্টার মধ্যে, আজকে 5 মাস পরে তার শাস্তি ঘোষণা করা হলো। তো একটা তো শাস্তি সে পেতই যে চরম অপরাধ সে করেছে। তাহলে সঞ্জয় রায় যারা এই অপরাধটা করেছে তাদের মধ্যে একজন, তার যাবজ্জীবন হলো। আর